শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। অশোকবাবুর দিনগুলো ছিল একই ছাঁচে গড়া, সেই খাড়া বড়ি থোর আর থোর বড়ি খাড়া, একঘেয়ে আর ভারাক্রান্ত। বাজারের এক কোনায় তার ছোট্ট একটা দর্জির দোকান, মায়ের আশীর্বাদ টেইলার্স। নামটা বড় হলেও দোকানের দৈন্যদশা বড় করুণ। আজকাল আর দর্জির দোকানে কেউ জামা কাপড় বানাতে আসেন না, সবাই ওই রেডিমেড পোশাকই কেনেন। তাই তিনি দোকানে কিছু ওই শাড়ি, বাচ্চাদের জামা কাপড় রেখে দিয়েছেন আজকাল। সেটুকুও চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ভরা সংসার, এক ছেলে আর এক মেয়ে, দুজনেই পড়াশোনায় ভালো। এটাই যেন তার জীবনের সবচেয়ে বড় বোঝা। ভালো পড়ুয়া হলে শুধু স্কুল পাঠিয়ে দিলেই তো চলে না, বই খাতা, প্রাইভেট টিউটর, কত যে খরচ আজকাল। মাঝে মাঝে তার ইচ্ছে করে যেন তার ছেলে মেয়েগুলোর পড়াশোনা ছাড়িয়ে দিক, তাহলেই বুঝি খরচটা বাঁচে। কিন্তু এই ভাবনা এলে নিজের ওপরেই ঘেন্না হয়। কি করবেন, অভাবের তাড়নায় মানুষ কত কী তো ভাবে। অশোকবাবুর মনের এই চাপ আর অভাবের কাঁটা যেন তার সংসারে নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ফলস্বরূপ অশান্তিও হতে থাকে প্রতিনিয়ত। স্ত্রী রত্নার মুখ থেকে অভিযোগ আর গঞ্জনা, সে যেন থামতেই চায় না। আজ এটা নেই তো কাল ওটা নেই, এই কথাগুলো রোজ সকালে যেন ঘুম থেকে ওঠার আগেই তার কানে এসে পৌঁছতে শুরু করে। সকাল তখন ওই 7:30। ঘরে তখনও ভালোভাবে আলো পর্যন্ত এসে পৌঁছয়নি। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, চালের ফুটো দিয়ে জল পড়ছে টুপটাপ করে শব্দ করে। মেঝেতে একটা বালতি পেতে রাখা, তাতে জল পড়ার শব্দটা আরও বিরক্তিকর হয়ে উঠছে। অশোকবাবু সবে ঘুম থেকে উঠেছেন, চোখ দুটো আধ বোঝা, জামা কাপড় সব ভিজে গেছে, আর তুমি এখনো ঘুমোচ্ছ। কি হয়েছে এত সকালে? তো ভালো করে আলোই ফোটেনি। আলো ফোটেনি? ঘড়ি দেখো, তোমার তো কোনো হুঁশই নেই। আর কতবার বলবো বলো তো, টাকা কই যে চাল সারাবো? দোকানে তো রোজগারই নেই। রোজগার নেই? তাহলে সকাল সকাল বাবু সেজে দোকানে গিয়ে বসো কেন? তুমি একা নও, আরো 3টে পেট চলে তোমার রোজগারের টাকায়। টাকা না থাকলে সংসার চলবে কি করে? সকাল থেকে চিৎকার করে যাচ্ছ সমানে, শান্তিতে চাটা পর্যন্ত খেতে দেবে না, তাই তো? বাপ মায়ের চোখের মণি ছিলাম আমি, একমাত্র মেয়ে। অভাব কি কোনো দিন দেখিনি, আর এখানে এসে দেখো দুটো খাওয়ার জন্য সারা দিন কথা শোনা। তোমার বাবা যদি এতই বড় লোক, তবে বাবার কাছে গিয়েই থাকো। কি বললে? তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? ধুত, তার নিকুচি করেছে সংসারের। রত্না আবারও তেড়িয়ে। অশোকবাবুর মাথা ধরে গেছে, এই রোজকার ঝগড়াঝাঁটি আর ভালো লাগে না। তিনি জামা কাপড় পরলেন, দোকানে বেরোনোর জন্য তৈরি হচ্ছেন। ঠিক সেই সময় আবার, শোনো, যাওয়ার আগে বাজার করে তারপর যাবে। চাল, ডাল, তেল, আলু সব ফুরিয়ে গেছে। অশোকবাবু ঘুরে দাঁড়ালেন। রত্নার চোখে মুখে কোনো আবেগ নেই, শুধুই নির্লিপ্ত চাহিদা। অশোকবাবু তিক্ত স্বরে বললেন, সারাদিন শুধু ফর্দ আর ফর্দ, দুটো ভালো মুখে কথা নেই। বলো বলো, আর কি লাগবে বলো। আর কি লাগবে মানে? সব কিছুই তো লাগবে।
কালকে ছেলেটা বলল প্রাইভেট টিউটরের টাকা দিতে হবে, মেয়েটার একটা নতুন বই লাগবে। এসবের জন্য তো আর টাকা আকাশ থেকে পড়বে না। হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য খেটে মরাটাই তো আমার ভবিতব্য। যতদিন না চিতায় উঠছি ততদিন এই করতে হবে আমায়। অগত্যা তিনি ব্যাগটা কাঁধে তুলে নিলেন। অশোকবাবু আর এক মুহূর্ত দাঁড়ালেন না, দরজা খুলে বেরিয়ে গেলেন। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি। তার ভেতরের রাগ আর বাইরের বৃষ্টি যেন এক হয়ে মিলে মিশে যাচ্ছে। তিনি হন হন করে বাজারের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। পিছন থেকে চিৎকার করে রত্না বলে উঠলেন, কি গো, ছাতাটা নিয়ে যাও, ভিজতে ভিজতে কোথায় চললে? কিন্তু অশোকবাবু কানেও নিলেন না সে কথা। ভিজতে ভিজতেই চললেন বাজারে। রোজকার এই অশান্তি আর ওনার মোটেই পোষাচ্ছে না। গ্রামের কাঁচা রাস্তা ধরে তিনি এগোচ্ছেন বাজারের দিকে। বৃষ্টির কারণে রাস্তা খানিক পিচ্ছিল হয়েই আছে। তার জুতো কাদায় মাখামাখি হয়ে যাচ্ছে। তার মনটাও যেন সেই কাদার মতোই নোংরা আর ভারাক্রান্ত। এক সময় তার চোখে পড়ল তার নিজের গ্রামেরই এক বৃদ্ধ মানুষকে। সেই বৃদ্ধ এক সময় ওনাদের গ্রামের সবচেয়ে ভালো মানুষ ছিলেন। আজ তিনিও যেন বড়ই অসহায়। অশোকবাবুর মনে হলো তার মতো আরও অনেকেই এই একই কষ্টের শিকার। তিনি মনে মনে ভাবলেন, এই জীবন তার আর ভালো লাগে না। রত্নার এই পিছু ডাক আর নিত্যদিনের অশান্তি যেন তার জীবনটাকে বড় দুর্বিষহ করে তুলেছে। এসব থেকে মুক্তি চান তিনি, কিন্তু কিভাবে? বাজারের দিকে এগোতে এগোতে তার মনে পড়ল তার ছেলেমেয়ের মুখগুলো। আহারে, তারা তো কোনো দোষ করেনি, তাদের জন্যই তিনি এত কষ্ট সহ্য করছেন। তাদের জন্যই তো তিনি দিনের পর দিন এই অভিশপ্ত জীবন বয়ে নিয়ে বেড়াচ্ছেন। কিন্তু আর কতদিন? তিনি কি আর পারবেন? আজকের দিনে আর কোনো ক্রেতা তার দোকানে আসবে কি না সেই ভাবনা প্রতিনিয়ত তার মাথায় ঘুরছে। যদি না আসে তাহলে রত্নার সামনে তিনি কি বলবেন? তার কাছে তো কোনো অজুহাতও নেই। রত্না তো আর তার দুঃখ মোটেই বুঝবে না। রত্নার কাছে তো টাকাটাই সব। কিন্তু ভালোবাসা, ভালোবাসা কি তাদের জীবনে আর কোনো মূল্য রাখে না? ভাবতে ভাবতেই অশোকবাবু বাজারের গেটের কাছে এসে দাঁড়ালেন। বৃষ্টির বেগ আরও বেড়ে গেছে আগের থেকে। তার মনে হলো এই বৃষ্টি যেন তারই জীবনের দুঃখগুলো ধুয়ে নিয়ে যাচ্ছে না, বরং আরও বেশি করে তার জীবনের উপর চেপে বসছে। এই রইল বাজার, আমি দোকানে বেরোলাম। যাওয়ার আগে ভাতটা গিলে যাও, রান্না হয়ে গেছে। খাবার আমি ফেলতে পারবো না। না না, তর্ক করে কথা বাড়ালেন না অশোকবাবু। চটপট জামা কাপড় ছেড়ে খেতে বসলেন। মুসুরির ডাল, আলু সেদ্ধ আর ভাত গল গল করে সেগুলো গিলেই ফেললেন প্রায়। তারপর সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন দোকানের উদ্দেশ্যে। তবে এবার ছাতাটা মাথায় খাটিয়েছেন। দুর্গা দুর্গা, ঠাকুর আর কতদিন মানুষটাকে এইভাবে কষ্ট দেবে? এবার একটু মুখ তুলে চাও। এত পরিশ্রম করে তবু দুটো পয়সা আসে না ঘরে। অশোকবাবু সাইকেল চালাতে চালাতে মনে মনে ভাবলেন, কি ভুলটাই না করেছেন তিনি। ভালোবেসে যাকে ঘরে এনেছিলেন, সেই ভালোবাসাই আজ তার গলার ফাঁস হয়ে গেছে। এই নিত্যদিনের অভাব আর রত্নার কটু কথা দুয়ে মিলে তার জীবনটাকে বিষিয়ে তুলেছে। অবশেষে বাজারের কাছে এসে পৌঁছলেন তিনি। কিন্তু যা দেখলেন তাতে তার বুকের মধ্যে
একটা চাপ সৃষ্টি হলো। বৃষ্টির জল জমে বাজারের মূল রাস্তা থেকে দোকানের সামনের অংশ পর্যন্ত পুরোটা ডুবে আছে। তার মায়ের আশীর্বাদ টেলার্স, তার সামনে প্রায় হাঁটু সমান জল। আজ দোকান খোলা একেবারেই অসম্ভব। এই একটা দিনের রোজগার মার যাওয়া মানে কালকে রত্নার মুখ আরও তেতো হয়ে থাকবে। ছেলেমেয়েরা তাদের চাহিদার তালিকা নিয়ে বসে থাকবে, আর তার পকেটে থাকবে শুধুই শূন্যতা। প্রচণ্ড মন খারাপ হয়ে গেল অশোকবাবুর। ভেতরের রাগ আর হতাশা যেন জল আর কাদার মতোই মিশে একাকার হয়ে গেল। সাইকেল থেকে নেমে তিনি হতাশ চোখে তাকিয়ে রইলেন দোকানের দিকে। আজ আর কোনো উপায় নেই। এই মন খারাপ নিয়েই তিনি আরও একটু এগোলেন। ডান পাশে হারুর চায়ের দোকান। সেখানে রোজ দুদণ্ড বসে গল্পগুজব করেন। আজকের দিনে সেইটুকুই তার একমাত্র আশ্রয়। চায়ের দোকানের বেঞ্চিতে তার আগে থেকেই বসে আছেন নন্দদুলাল। দূর থেকে লোকটাকে দেখলে অশোকবাবুর গা জ্বলে যায়। বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়ির টাকায় বসে বসে খায়। নিজে তো কিছুই করে না, বরং যারা একটু কষ্ট করে তাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করেন সারাক্ষণ। বিচ্ছিরি পান খাওয়া দাঁতগুলো বের করে যখন খ্যাঁক খ্যাঁক করে হাসে, তখন ইচ্ছে করে ওকে দুটো থাপ্পড় মেরে দিতে, কিন্তু পারেন না। এড়িয়ে যাবেন সে উপায়ও নেই। এই ছোট বাজারে দুজনের সঙ্গে দেখা তো হবেই। অশোকবাবু এক রাশ বিরক্তি নিয়ে গিয়ে বসলেন নন্দদুলালের থেকে একটু দূরে। ও হারু, একটা লিকার চা দে তো। ওই দেখো, আরে অশোকদা, লিকার চা? তোমার মতো মানুষের মুখে লিকার চা মানায়? আরে হারু, ওকে একটা দুধ চা দে, আজ আমি খাওয়াবো। নন্দদুলালের কথায় অশোকবাবুর রাগটা যেন আরো বেড়ে গেল। তার মনে হলো লোকটা যেন ইচ্ছাকৃতভাবে তাকে অপমান করছে। অশোকবাবু বিরক্ত হয়ে বললেন, আরে না না, আমার লিকারই চলবে। আরে চলবে কি এই বৃষ্টি বাদলার দিনে লিকার চা? তোমার তো ভালো কিছু খেতে ইচ্ছে করবেই, কি ভুল বললাম নাকি? নন্দদুলালের কথায় একটা স্পষ্ট খোঁচা ছিল। সে যেন বলতে চাইছে যে তোমার সাধ্য নেই, তাই আমি তোমাকে করুণা করছি। শোনো, আমি কি খাবো না খাবো সেটা আমার ব্যাপার। আরে বাবা, রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার ভালো চাইছি। তোমার মতো মানুষের তো আর দুধ চা কিনে খাওয়ার মতো পয়সা নেই। তোমার বউ তো শুনেছি বড় লোকের মেয়ে। তোমার শ্বশুর কিছু দেয় না নাকি? নন্দদুলালের এই কথায় অশোকবাবুর সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উত্তেজিত হয়ে উনি বললেন, শোনো নন্দ, আমার শ্বশুর আমাকে কি দেয় আর কি না দেয় সেটা তোমার জানার কোনো দরকার নেই। তোমার তো কাজ নেই, সারাদিন বসে পরের বাড়ির খবরদারি করো। আরে বাবা, রাগ করছো কেন? রাগ করছো কেন? আরে বাবা, রাগ করো না। আমি বলছিলাম তোমার মতো মানুষের দুঃখ টুক্ষ আমি বুঝি। এই সারাদিন খাটাখাটনি করেও লাভ তো নেই। তোমার শ্বশুর বাড়ি থেকে যদি একটু হাত খুলে কিছু দিত তাহলে তো আর এত কষ্ট করতে হতো না নাকি? আর তার উপর তোমার বউ, আর বেচারি কত কষ্ট সহ্য করে আছে বলো তো। আর ওই তোমার ছেলে মেয়ে, এই তো সেদিন দেখলাম জুতো দুটো হাতে করে স্কুল থেকে ফিরছে, জিজ্ঞেস করতেই বললো পুরোনোটা ছিঁড়ে গেছে। আহা, কি মায়া হলো। ভাবলাম নরেনের পুরনো জুতোখানা, আমার ছেলে নরেনের পুরনো জুতোখানা ওকে দিয়ে দেবো, বেচারা পরে বাঁচবে, কি বলো?
অশোকবাবু আর সহ্য করতে পারলেন না। তিনি উঠে দাঁড়িয়ে নন্দদুলালের দিকে তাকালেন। তার চোখে জল এসে গেল। এই অপমানটা তিনি আর নিতে পারছেন না। হারু, এই চা লাগবে না। এই বলে অশোকবাবু সেখান থেকে হন হন করে হেঁটে চলে গেলেন। তার পিছনে নন্দদুলালের বিদ্রুপের হাসি ভেসে আসছিল। কি ভুল বলেছি বলো তো? যা সত্যি আমি তো তাই বললাম। কিন্তু অশোকবাবু আর ফিরে তাকালেন না। তার মনে হলো তার জীবনটা যেন এই হাসি আর অপমানের একটা জঘন্য খেলা হয়ে দাঁড়িয়েছে। এই পিছু ডাক যেন তাকে আর কোথাও যেতেই দিচ্ছে না। নন্দদুলালের বিদ্রুপ আর অপমানের ভার নিয়ে অশোকবাবু হারুর চায়ের দোকান ছেড়ে বেরিয়ে তো এলেন। এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে রত্নার কাছে আবার এক রাশ তিরস্কার শুনতে হবে। দোকানের উল্টো দিকের ফুটপাথে উঁচু সিমেন্টের রকটার উপর চুপচাপ বসে রইলেন তিনি। তার মাথার ভেতরটা তখনও গরম। সারা শরীরে এক অসহায় রাগের অনুভূতি। এভাবেই কখন যে সকাল গড়িয়ে দুপুর হলো খেয়ালই রইল না। পেটে যখন ছুঁচোর ডন পড়ল তখন মনে পড়ল দানা পানি কিছুই পেটে পড়েনি। হারুর দোকান থেকে একটা পাউরুটি আর আলুর দম কিনে কোনো মতে খেয়ে নিলেন। ততক্ষণে জল অনেকটা নেমে গেছে, কিন্তু বাড়ি ফেরার ইচ্ছেটা যেন হচ্ছেই না আজ। বউয়ের মুখ ঝামটা আর কতদিন সহ্য করবেন? এভাবেই সারাটা দিন কেটে গেল। ঘড়িতে তখন সন্ধে 6টা। তখন বাড়ি ফেরার তাগিদ অনুভব করলেন। সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লেন বাড়ির উদ্দেশ্যে। তবে হ্যাঁ, যাওয়ার আগে আবার কিছু বাজার করে নিয়ে যেতে হবে। পকেটে মাত্র 1000 খানেক টাকা, আর মাসের এখনো প্রায় 15টা দিন বাকি। কিভাবে চলবে সেটা ভাবতেই বুকটা কেঁপে উঠল। আনমনা হয়ে সাইকেল চালাতে চালাতে বটগাছের ডান দিকের পরিচিত রাস্তাটা ছেড়ে ভুল করে বাঁ দিকের রাস্তায় ঢুকে পড়লেন। এই রাস্তাটা একটু বেশি ভাঙাচোরা, আর তেমন কোনো আলোও নেই। তাই রাতের দিকে এখান দিয়ে কেউ যাতায়াত সাধারণত করেন না। রাস্তাটা বেশ ফাঁকা। দুপাশে কিছু পুরনো বাড়ি আর ওই পতিত জমি কিছু চোখে পড়বে। টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো আবারও। নিজের অজান্তেই রবি ঠাকুরের গান গুনগুন করতে করতে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন অশোক। সাইকেলের হ্যান্ডেলে লাগানো ব্যাটারির আলোটা বেশ উজ্জ্বল। নিজেই কষ্ট করে লাগিয়েছিলেন যাতে রাতের আঁধারে কোনো সমস্যা না হয়। হঠাৎ 5 ভাইয়ের বাড়ির উল্টো দিকের পুকুর পাড়ে আসতে না আসতেই সাইকেলের আলোটা দপদপ করে উঠল। আলোটা যেন এক পলকে উজ্জ্বল হয়ে আবার একবার স্বাভাবিক হয়ে গেল। ভ্রুটা কুঁচকে গেল অশোকবাবুর। কি হলো হঠাৎ? তিনি সাইকেল থামিয়ে ভালো করে দেখলেন। না, কোনো সমস্যা তো নেই। হয়তো ব্যাটারির কোনো গোলমাল হতেই পারে। আবার প্যাডেল ঘোরাতে শুরু করলেন। কিছুটা এগোনোর পর টিপ টিপ বৃষ্টিটা হঠাৎ একেবারে বন্ধ হয়ে গেল। অদ্ভুত শান্ত পরিবেশ। হঠাৎ অশোকবাবু দেখতে পেলেন ডান দিকে সেই 5 ভাইয়ের বাড়ির পুকুরটা। খানিকটা ঘাবড়ে গেলেন তিনি। এই জায়গাটাতে তো তিনি একটু আগেই পার হয়ে এসেছেন। তবে কি পরপর দুটো একই রকমের পুকুর?
নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করলেন তিনি। হয়তো একই রকম লাগছে। কিন্তু কিছুটা এগোনোর পর আবারও একটা পুকুর দেখতে পেলেন তিনি, একদম একই রকম। এবার তার বুকের ভেতরটা ধক করে উঠল। এটা কি হচ্ছে? একই রকম পুকুর পর পর 3 বার। এবার ভয় লাগতে শুরু করলো তার। এই 5 ভাইয়ের বাড়ির একটা গা ছমছমে গল্প আছে। 5 ভাই নাকি এক রাতে মারামারি করে একে অপরকে হত্যা করেছিল। তারপর থেকে তাদের বাড়ি পড়ে থাকতে থাকতে একটা হানা বাড়িতে পরিণত হয়েছে। এসব ভাবতে ভাবতে অশোক দেখল ওদের গ্রামে ওঠার পরিচিত রাস্তাটা চলে এসেছে। তিনি নিজের মনের ভুল ভেবে একবার পিছন ফিরে তাকালেন। মনে হলো হঠাৎ একটা ছায়া যেন সরে গেল। আবছা ছায়াটা তার মতোই দেখতে। সেও একটা সাইকেলে বসেছিল। অশোক ভাবলেন অন্য কোনো পথিক হবে হয়তো। গুরুত্ব না দিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলেন। বাড়ি ফেরার পর অশোকবাবু দেখলেন রত্না দরজায় দাঁড়িয়ে আছে। তার মুখটা কেমন যেন থমথমে। কি হলো, এত দেরি হলো? কোথায় গিয়েছিলে শুনি? নিশ্চয়ই মাঠে ওই বখাটে ছেলেগুলোর সঙ্গে তাস পেটাচ্ছিলে। 5 ভাইয়ের বাড়ির রাস্তাটা দিয়ে এলাম, তাই দেরি হয়ে গেল। সে কি? সে যে বড় ভয়ের রাস্তা বলে সবাই। অন্ধকার ঘুটঘুটটি এই বৃষ্টির মধ্যে কেন এলে ওই দিক দিয়ে? এমনি। আর শোনো, আজ রাতে আমি কিছু খাবো না। দুপুরে পাউরুটি খেয়ে খুব অম্বল হয়েছে। ছাইপাশগুলো গিলতে এজন্য বারণ করি। তা 2টো মুড়ি দেবো কি? খাবে? অশোকবাবু কোনো কথা না বলে ঘরের ভেতর ঢুকে গেলেন। যা ভালো বোঝো করো, আমি আর খেতেও বলবো না, ডাকবও না। তার সারা দিনের ক্লান্তি আর মনের উপর চেপে বসা ভারী কষ্টটা তাকে অবসন্ন করে দিল। তিনি বিছানায় শুয়ে পড়লেন। সারা দিনের ক্লান্তি আর মানসিক চাপের কারণে ঘুম চলে এলো। আবার হঠাৎ তার ঘুমটা ভেঙেও গেল। ঘরে তখন গভীর রাত। পাশে তাকিয়ে দেখলেন রত্নাও শুয়ে রয়েছে। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। কেমন যেন গা ছমছম করছে। তিনি বিছানা ছেড়ে উঠে বসলেন। ঠিক সেই সময় তার কানে একটা মিষ্টি কোমল কণ্ঠস্বর ভেসে এলো। স্বরটা খুব চেনা মনে হলো। তার দিদিমার মতো গলা। তিনি ভাবলেন মনের ভুল। নিজেকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু আবার সেই স্বর। তোর জন্যই বসে আছি বাছা, ওই তুই অশোক, অশোক। স্বরটা ভেসে আসছে পিছনের বারান্দার দিক থেকে। অশোকবাবু ধীরে ধীরে বারান্দার দিকে এগিয়ে গেলেন। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। তিনি অত্যন্ত সাবধানে বারান্দার দরজাটা খুললেন। বাইরে কেউ নেই। তিনি কিছুই দেখতে না পেয়ে আবার ফিরে আসতে যাবেন ঠিক তখনই
আবারও শুনতে পেলেন সেই স্বর। অশোক, আমি এখানে। অশোক। পিছন থেকে আসা সেই কণ্ঠস্বরে একটা অদ্ভুত আকর্ষণ ছিল। অশোকবাবু আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি পিছনে ফিরে তাকালেন। যা দেখলেন তাতে তার রক্তহীন হয়ে গেল। তিনি দেখতে পেলেন তার নিজের মতো দেখতে একজন মানুষ সাইকেলে চেপে বসে আছে। আবছা সেই মানুষটির চেহারা পরিষ্কার নয়, কিন্তু তার চোখ দুটো যেন জল জল করছে। আর সেই চোখে এমন এক শূন্যতা যা অশোকবাবুর নিজের জীবনের শূন্যতার মতোই। সেই ছায়াটা হাসতে শুরু করলো। তার সেই হাসি যেন নন্দদুলালের বিদ্রুপের হাসির মতোই। তুমি আমাকে দেখতে পেয়েছো? আমি তো তোমার পিছু পিছু আসছিলাম। সারাদিন ধরে আমি তোমার সাইকেলে বসেছিলাম। আমি তোমাকে ডাকছিলাম, কিন্তু তুমি শুনতে পাচ্ছিলে না। তাই বাধ্য হয়ে তোমার বাড়ি পর্যন্ত আসতে হলো। প্রচন্ড ভয়ে এবার ঘামতে শুরু করেছেন অশোকবাবু। হঠাৎ করে সেই সাইকেল আরোহীর চেহারা বদলে যেতে শুরু করল। খুব ভালো করে তাকিয়ে খানিকক্ষণের মধ্যে অশোকবাবু বুঝতে পারলেন এই চেহারা যেন নন্দদুলালের মতো লাগছে। কে কে ওখানে ওখানে কে? অশোক, চা খাবে? দুধ চা? কবে নাকি? অশোকবাবু চিৎকার করে উঠলেন। তার চিৎকারে রত্নার ঘুম ভেঙে গেল। রত্না ছুটে এসে দেখলেন অশোকবাবু কাঁপছেন। কি হয়েছে? কি হয়েছে? অশোকবাবু কোনো রকমে বললেন, আমি 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 একজনকে দেখলাম এক্ষুনি, সে আমার পিছু নিয়েছিল। রত্না ভয় পেলেন। কে? কাকে দেখেছো? অশোকবাবু এবার আর কোনো কথা বলতে পারলেন না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন রত্নার দিকে। তবে কি 5 ভাইয়ের বাড়ির ওখান থেকে সত্যি ওর পিছু নিয়েছিল কেউ? মাথাটা কেমন যেন ধরে গেল। আর কোনো কথা না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন তিনি। আর দেখতে দেখতে কোথা থেকে ঘুম জড়িয়ে এলো চোখে। সকালটা আজ আর প্রতিদিনের মতো নয়। বৃষ্টি ছেড়ে গেছে। জানলা দিয়ে এক চিলতে রোদ এসে পড়েছে বিছানার উপরে। সূর্যের নরম আলোয় মনটা যেন আপনা আপনি ভালো হয়ে গেল। গত রাতের কথা অশোকবাবুর মন থেকে প্রায় মুছেই গেছে। তিনি হাসি মুখে ঘুম থেকে উঠলেন আজ। রত্নাও আর সে বিষয়ে কোনো কথাই বললেন না। ভাবলেন হয়তো গ্যাস অম্বলের কারণে ভুলভাল বকছিলেন রাতে। প্রতিদিনের মতোই আবার তিনি খাওয়া দাওয়া সেরে দোকানের জন্য তৈরি হলেন। রত্না আজ টিফিনটাও গুছিয়ে দিয়েছেন। রুটি আর আলু বরবটি ভাজা, সঙ্গে 2 নারকেলের নাড়ু,
মিষ্টি যে বড্ড প্রিয় অশোকের। টিফিনের কৌটোটা ব্যাগে ভরে তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন। দোকানে পৌঁছে দেখলেন জল প্রায় নেমে গেছে। শাটার বন্ধ থাকায় দোকানের ভেতরেও জল ঢোকেনি। এইটুকুতেই তার মনটা শান্ত হলো। দোকানের জিনিসপত্র গোছগাছ করে তিনি গ্রাহকের অপেক্ষায় বসে রইলেন। ভাগ্য ভালো, আজ দুজন ক্রেতা এলেন। একজন জামা কাপড় অল্টার করাতে দিলেন, আর একজন তার বাচ্চার জন্য জামা কিনে নিয়ে গেলেন। দিনের শুরুতেই কিছুটা রোজগার আজ হলো। পয়সার মুখ দেখে অশোকবাবুর মনটা একটু ভালোই হলো। দুপুরবেলা হঠাৎ আকাশে মেঘের ঘন ঘটা। অশোকবাবু বিরক্ত হয়ে আকাশের দিকে তাকালেন। ভাবলেন, আবার বৃষ্টি, এবছর বৃষ্টি কি আর ছাড়বে না? এই ভাবতে ভাবতে তিনি টিফিনের কৌটোটা খুললেন। প্রথমেই তার চোখ গেল নারকেল নাড়ু দুটোর দিকে। কিন্তু এ কি, কৌটোতে রুটি আর আলু বরবটি ভাজা ঠিকই আছে, কিন্তু নারকেলের নাড়ু দুটো তো নেই। অশোকবাবু অবাক হয়ে কৌটোটা উল্টে পাল্টে ভালো করে দেখলেন। এক ফোঁটা গুঁড়োও লেগে নেই, যেন কেউ যত্ন করে নাড়ু দুটো তুলে নিয়ে গেছে। আশ্চর্য হয়ে তিনি কিছুক্ষণ বসে রইলেন। আবার তার বুকটা ধক করে উঠল। রাত্রে দেখা সেই ছায়াটার কথা মনে পড়ল। সে কি সত্যিই ছিল? তবে কি তার সাইকেলের পেছনে বসে থাকা সেই মানুষটা শুধুই তার মনের ভুল নয়? নারকেলের নাড়ু দুটো তাহলে কে নিল? অশোকবাবু এবার ভয় পেলেন। এই ভয়টা ঠিক রাতের ভয়ের মতো নয়, অন্যরকম। এই ভয় তার পিছু নিয়েছে আর তার রোজকার জীবনের অংশ হয়ে গেছে। আজ দোকানে বেশ ভালোই ক্রেতা এসেছিল, তাই একটু দেরি হয়ে গেল। তবু দেরি হলেও বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লেন অশোকবাবু। তবে আজ আর ভুল করলেন না। প্রতিদিন যে রাস্তা দিয়ে যাতায়াত করেন, সেই পরিচিত রাস্তা দিয়েই সাইকেল চালিয়ে ফিরছিলেন। সাইকেলের ব্যাটারির আলোটা জ্বলছিল। এক ফালি আলোয় পথ মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ কিছুটা রাস্তা যাওয়ার পর অশোকবাবু অবাক হয়ে গেলেন। এ কি, এটা তো সেই পাঁচ ভাইয়ের বাড়ির রাস্তাটা। কিন্তু কি আশ্চর্য, আজ তো তিনি এই রাস্তা দিয়ে আসেননি। তাহলে হঠাৎ করে কি হলো? অশোকবাবু চারিদিকে তাকালেন। সামনে, পিছনে, আশেপাশে কোথাও কেউ নেই। এমনকি একটা কুকুর পর্যন্ত না। বাতাস বওয়ার কোনো শব্দ নেই। গাছের পাতা পর্যন্ত নড়ছে না। সব কিছু যেন থেমে আছে। তিনি ভাবলেন, হয়তো তার খুব ভুলো মন হয়েছে, তাই ভুল করে আবার এই রাস্তায় চলে এসেছেন। নিজেকে সান্ত্বনা দিয়ে তিনি আবার সাইকেল চালাতে শুরু করলেন। দেখতে দেখতে পুকুর পাড়ে চলে এলেন। কিন্তু হঠাৎ করেই তার সাইকেলের হ্যান্ডেলটা কেমন যেন নড়ে উঠল। ঠিক যেন মনে হলো তার সাইকেলে কেউ চড়ে বসেছে। ব্যালেন্সটা খানিকক্ষণের জন্য বিগড়ে গেলে যেমন হয়, ঠিক তেমন। কোনো রকমে সামলে নিয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি।
সাইকেলের আলোটা আবার দপদপ করতে শুরু করেছে। তার বুকটা ধুকপুক করছে। তিনি পিছন ফিরে তাকালেন, কেউ নেই। এবার সত্যিই মনে ভয় ধরে গেল। দ্রুত বেগে সাইকেল চালাতে শুরু করলেন অশোক। যত দ্রুত সম্ভব এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে হবে। গাছের ভাঙা ডালপালা পেরিয়ে কাদা মাখা রাস্তা পার হয়ে তিনি ছুটে চললেন। কিছুটা এগোনোর পর হঠাৎ তার কানে এলো কারোর গলার শব্দ। সেই ক্ষীণ গা ছমছমে নারী কণ্ঠ। কানের পাশে কেউ যেন ফিস ফিস করে বলল, এবার অশোকবাবুর হাত ঠান্ডা হয়ে এলো, অথচ কপাল দিয়ে ঝরঝর করে ঘাম ঝরতে লাগলো। ভয়ে চোখ কান বন্ধ করে দ্রুত প্যাডেল করতে শুরু করলেন তিনি। প্যাডেল করতে করতে তার মনে হলো সাইকেলের গতি যেন বাড়ছেই না, বরং কমছে। যেন পেছনের অদৃশ্য আরোহীটি তাকে পিছনের দিক থেকে টেনে ধরেছে। তার মনে হলো সাইকেলের পিছনে আর একজন মানুষ বসে আছে, যাকে তিনি দেখতে পাচ্ছেন, শুধু তার উপস্থিতি অনুভব করতে পারছেন। কিছুটা এগোনোর পর চোখ খুলে দেখলেন তিনি একদম নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। আশ্চর্য হয়ে গেলেন তিনি। এ কি হচ্ছে তার সঙ্গে? প্রতিদিন তার সঙ্গে এমনটা কেন ঘটছে? কোনো কঠিন রোগ ধরল নাকি তার? নাকি মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে? বাড়ির দরজার দিকে তাকিয়ে দেখলেন রত্না কেমন যেন থমথমে মুখে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে কোনো ক্লান্তি নেই, শুধু এক অদ্ভুত শীতলতা। অশোকবাবুর মনে হলো এই রত্নাকে তিনি চেনেন না। এই চোখ, এই অভিব্যক্তি, এগুলো তার পরিচিত রত্নার নয়। রত্না এবার তার দিকে এগিয়ে এলেন। তার মুখের থমথমে ভাবটা ধীরে ধীরে বাঁকা হাসিতে পরিণত হচ্ছে। রত্নার কণ্ঠস্বরটা স্বাভাবিকের চেয়েও বেশি শান্ত, যেন কোনো গভীর জলের শব্দ। কি হয়েছে অশোক? আজও কি ভুল রাস্তা দিয়ে এসেছো নাকি? নাড়ু কেমন লাগলো অশোক? অশোকবাবু এবার ভয়ে আর কিচ্ছু বলতে পারলেন না। এই প্রশ্নটা তো রত্নার করার কথা নয়। সে তো জানতই না যে তিনি ভুল করে 5 ভাইয়ের বাড়ির রাস্তা দিয়ে এসেছেন। তাহলে রত্না কিভাবে জানল? রত্নার গলার শব্দটা কেমন যেন পাল্টে গেছে। প্রচণ্ড ঘাবড়ে গেলেন অশোকবাবু। রত্না তো এইভাবে তার নাম ধরে কথা বলেন না। তিনি কোনো ক্রমে বললেন, তোমার কি হয়েছে রত্না? তুমি এইভাবে কথা বলছো কেন? আমার আবার কি হবে? জিজ্ঞাসা করছি বাজার করে এনেছো, বাজার করে এনেছো, কোনো উত্তরই দিচ্ছ না। হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছো। কি হয়েছেটা কি তোমার? অবাক হয়ে গেল অশোক। তবে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছিল? এক্ষুনি তো রত্না অন্যরকমভাবে কথা বলছিল, অন্য সব প্রশ্ন করছিল। হঠাৎ করে না,
নিশ্চয়ই ওর মাথার গন্ডগোল হয়ে যাচ্ছে। এত প্রেশার নিয়ে ফেলেছেন, তাই জন্যই ভুলভাল হচ্ছে। কালকেই গ্রামের ডাক্তারবাবুকে একবার দেখিয়ে নিতে হবে। প্রেশার বাড়লো কিনা কে জানে। রাতে ভাত ডিমের ঝোল খেয়ে শুয়ে পড়ল অশোক। আজকের রাতটা নির্বিঘ্নেই কেটে গেল। সকালবেলা অশোকবাবু দোকানের জন্য তৈরি হচ্ছেন। রত্না তার দিকে তাকিয়ে আছেন। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কি হলো, আজ এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছো? কাল রাতে তো ঘুমিয়ে ঘুমিয়ে অনেক কিছু বলছিলে। শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, রাতে গ্যাস অম্বলে খুব কষ্ট হয়েছে, সেই জন্যই হয়তো ভুলভাল বকছিলাম। টিফিনে মুড়ি বাতাসা দিয়েছি, জল ঢেলে খেয়ে নিও। ওইসব ভারী খাবার খেলে তো গ্যাস হবেই। মুড়ি বাতাসা? আর কিছু পেলে না তুমি? অশোকবাবু আর কথা বাড়ালেন না। ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু দরজার কাছে গিয়েই থমকে দাঁড়ালেন। তার মনে পড়ল গত রাতের অদ্ভুত ঘটনাটা, যেখানে সেই ছায়াটা নাড়ু চেয়েছিল। তিনি ঘুরে দাঁড়ালেন। শোনো, অন্য একটা কৌটোতে 4টে নারকেলের নাড়ু ভরে দাও তো। নাড়ু? রত্না অবাক হয়ে তাকিয়ে রইলেন। নাড়ু খাওয়ার কথা শুনলে অশোকবাবু সাধারণত খুব খুশি হন, কিন্তু আজ তার মুখে কোনো উচ্ছ্বাস নেই। দিতে বলেছি, দাও, এত প্রশ্ন করো না। রত্না আর না করলেন না। তার মনে পড়ল তার স্বামী নাড়ু খেতে বড্ড ভালোবাসে। উনি চুপচাপ গিয়ে অন্য একটি কৌটোতে 4টে নারকোল নাড়ু ভরে দিলেন। অশোকবাবু কৌটোটা হাতে নিলেন। তারপর এক মুহূর্তও দেরি না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন। আজ সকালে অশোকবাবুর মনটা একটু অন্যরকম হয়ে রয়েছে। তিনি প্রতিদিনের পরিচিত রাস্তা দিয়ে না গিয়ে আজ ইচ্ছে করে 5 ভাইয়ের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাবেন বলে ঠিক করলেন। দিনের বেলায় রাস্তাটা বড্ড ফাঁকা, কিন্তু চারপাশের প্রাকৃতিক দৃশ্য দারুণ। সবুজ গাছগাছালি, ফাঁকা ধান ক্ষেত আর ফুরফুরে বাতাস, সব কিছু মিলে মিশে মনটা একদম হালকা হয়ে গেল। একটু এগোতেই বাঁ হাতে পড়ল সেই পুকুরটা। পুকুরের ওপরে কেমন যেন ধোঁয়াটে কুয়াশা জমে আছে। অশোকবাবু কিছুক্ষণ পুকুর পাড়ে দাঁড়ালেন, তারপর আবার সাইকেল চালাতে শুরু করলেন। কিন্তু হঠাৎ কি মনে হতে তিনি সাইকেল ঘুরিয়ে আবার পিছিয়ে এলেন। ব্যাগ থেকে নারকেল নাড়ুর কৌটোটা বের করে পুকুর পাড়ে নামিয়ে রাখলেন। তারপর আবার সাইকেলে উঠে এগিয়ে গেলেন। একটু এগিয়েই ডান হাতে পড়ল 5 ভাইয়ের সেই বাড়ি। দিনের আলোয় বাড়িটা ভালো করে দেখলেন অশোকবাবু। বাড়িটা যেন শত সহস্র বছরের পুরনো এক ইতিহাস, যার গা থেকে চুন সুরকি খসে পড়ছে। বিশাল লোহার গেটটা মরচে ধরে প্রায় অর্ধেক ভেঙে গেছে, আর তার পাশে গজিয়ে উঠেছে আগাছা আর বিষাক্ত সব লতা পাতা। বাড়ির বড় বড় জানলাগুলোর কাঁচ ভেঙে গেছে, যেন অন্ধ চোখ মেলে সব কিছু দেখতে পাচ্ছে। একসময় হয়তো এই বাড়িতে অনেক মানুষের আনাগোনা থাকত, কিন্তু এখন কেবলই নীরবতা আর শূন্যতা। যেন বাড়িটা নিজেই এক গভীর দুঃখের গল্প বলে চলেছে। হঠাৎই একটা ঠান্ডা বাতাস অশোকবাবুর শরীর ছুঁয়ে গেল। তিনি আর দাঁড়ালেন না, দ্রুত দোকানের দিকে এগিয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এমন একটা অদ্ভুত কাজ তিনি কেন করলেন তা তিনি নিজেও জানেন না।
তবুও কেন জানে না তার মনটা চাইছিল এরকমই। আজকেও দোকানের একই অবস্থা, একটাও কিছু বিক্রি হলো না। তার উপর বিকেল থেকে শুরু হলো ঝড় বৃষ্টি। বিরক্ত হয়ে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন অশোকবাবু। এক হাতে সাইকেল আর অন্য হাতে ছাতা। প্রবল বৃষ্টি আর ঝড়ে ছাতা ধরে রাখা যাচ্ছে না, তবু মাথাটা বাঁচাতে ছাতার হাতলটা শক্ত করে ধরে রাখলেন তিনি। আজ আর 5 ভাইয়ের বাড়ির রাস্তাটা ধরেননি, সোজা রাস্তা দিয়েই আসছিলেন। শেষে যখন বাড়ি ফিরলেন, নিজেকে পুরোপুরি বাঁচাতে পারেননি, বেশ ভিজেই গেছেন। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই জামা কাপড় পাল্টে গরম চা নিয়ে বসলেন। চায়ের কাপে চুমুক দিতেই তার মনে পড়ল নারকেল নাড়ুর কৌটোটা তিনি সেই পুকুর পাড়ে নামিয়ে রেখে এসেছেন। তখন তো রত্নার কথা মনে পড়েনি। স্টিলের কৌটো, এবার নিশ্চয়ই এর খোঁজ পড়বে। আর বউয়ের যা কৌটোপ্রীতি তা তো আর অজানা নয়। স্বামী হারিয়ে গেলেও চলবে, কিন্তু কৌটো এদিক থেকে ওদিক হলে চলবে না। আসন্ন বজ্রপাতের অপেক্ষায় নিজেকে প্রস্তুত করে প্রমাণ দিতে থাকলেন তিনি। হ্যাঁ গো, এটো কৌটোগুলো ব্যাগ থেকে নামিয়ে রাখতে পারোনি? নাড়ু খেয়ে সাবার করে দিয়েছে, কিন্তু মুড়ি বাতাসা ঠিক পড়ে আছে। অশোকবাবু হাঁ হয়ে গেলেন। এমনটা তো হওয়ার কথা নয়। তবে কি তার আশঙ্কা সত্যি? নাড়ু খেয়ে সেই অদৃশ্য ছায়াটি তার কৌটোটা আবার ব্যাগে পৌঁছে দিয়েছে? তবে কি সত্যি ভূতে ভর করেছে তাকে? সে কি সত্যিই তার পিছু নিয়েছে? পরের দিন আর নাড়ু নিয়ে গেলেন না অশোকবাবু। দোকানে যেতেই ওনার ভয় লাগছিল, কিন্তু উপায় কি? পেট তো আর ভূত টুত বুঝবে না। সময় মতো ঠিকই খিদে পেলে ডেকে উঠবে। আজ আবার দোকানে বেশ ভিড় হলো। দোকান বন্ধ করতে প্রায় রাত 8টা বেজে গেল। দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বেরিয়ে অশোকবাবু চললেন বাড়ির উদ্দেশ্যে। তিনি বেশ এগোচ্ছিলেন, কিন্তু হঠাৎ খেয়াল করলেন তিনি ভুল করে আবারও সোজা রাস্তায় না গিয়ে সেই 5 ভাইয়ের বাড়ির রাস্তায় ঢুকে পড়েছেন। কিছুটা এগোনোর পর যখন টের পেলেন, তখন ফিরে আসলে অনেকটা সময় লাগবে। মনে মনে ঠাকুরকে স্মরণ করে বাড়ির উদ্দেশ্যে এগোতে লাগলেন তিনি। কিছুটা এগোতেই সেই পুকুর পাড়ে সাইকেলের আলোটা দপ করে জ্বলে একেবারে বন্ধ হয়ে গেল। চারিদিকে নিকষ কালো অন্ধকার, প্রচণ্ড ঠান্ডা কনকনে বাতাস বইতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে অশোকবাবুর মনে হলো তার সাইকেলের পিছনে কেউ যেন চেপে বসেছে। সাইকেলটা হঠাৎ ভীষণ ভারী মনে হতে লাগলো। প্যাডেলে তার পা আর চলল। সাইকেলটা যেন এক চুলও নড়ছে না। বুকটা ভয়ে ধক ধক করতে লাগলো। ভয় পেয়ে যখন সে চিৎকার করে উঠতে যাবে, তখনই সাইকেলটা হঠাৎ শূন্যে একটু উঠে গেল। মনে হলো যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে সাইকেল সমেত তুলে ধরেছে। অশোকবাবু পাগলের মতো চিৎকার করে উঠলেন। পড়ে যাবো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও।
এক টানা গোঙানির মতো একটা ঘর ঘরে কণ্ঠস্বর কানে এলো। গলার আওয়াজটা যেন হাওয়ার সাথে মিশে আসছে। মনে হচ্ছে বহুদিনের পুরনো কোনো মরচে ধরা শব্দ। খাবার খাবার আনিসনি কেন? আমার খাবার আনিসনি কেন? বল বল কেন আনিসনি? অশোকবাবুর গলা শুকিয়ে কাঠ। তিনি কাঁপতে কাঁপতে কোনো মতে বললেন, কি 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 করেছি তোমার? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কেন 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 আমার সঙ্গে এরকম করছো? হ্যাঁ, কি করেছি আমি? ছেড়ে দাও, ছেড়ে দাও। প্রতিদিন প্রতিদিন আমাকে নাড়ু দিতে হবে। আমি গরিব মানুষ, কোথায় পাবো রোজ রোজ নাড়ু? কেন তুমি আমার পিছনে পড়ে আছো বলো? কি চাই তোমার? কি চাই বলো, কি চাই? প্রতিদিন প্রতিদিন আমাকে নাড়ু দিতে হবে। বদলে তোর কি চাই বল? আমার কিছু চাই না, আমার কিছু চাই না। তুমি তুমি শুধু আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি। আর আমার পিছন পিছন এসো না, আমাকে ডেকো না। কেন কেন আমাকে ভয় দেখাচ্ছ কেন? হঠাৎ করে চতুর্দিক শান্ত হয়ে গেল। সাইকেল নেমে এলো মাটিতে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন অশোকবাবু। কিন্তু হঠাৎ ওর পাশের পুকুরের জল উত্তাল হয়ে উঠল। আকাশে ঘন কালো মেঘ জমে উঠল। সেই মেঘের ফাঁক দিয়ে উজ্জ্বল বিদ্যুৎ চমকে উঠল, যার আলোয় তিনি দেখতে পেলেন তার সামনে দাঁড়িয়ে আছেন একজন নারী, যার মুখটা অস্পষ্ট, তবে চোখ দুটো জলজল করছে। তার হাতে সেই নারকেল নাড়ুর কৌটো, যেন সে অশোককে উপহার দিচ্ছে। সেই মুখটা যেন কিন্তু তার মুখের ভঙ্গিমা কেমন যেন অচেনা। কিন্তু আবারও মুখটা পরিবর্তিত হয়ে গেল একটা বাচ্চা মেয়েতে। তার পরনের শাড়িটি যেন বহু পুরনো, আর তা থেকে এক ধরনের পচা গন্ধ ভেসে আসছে। অশোকবাবু আর কিছু সহ্য করতে পারবেন না। এই দৃশ্য, এই ভয়াবহতা তার মনকে এমনভাবে আঘাত করল যে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। জ্ঞান যখন ফিরল, অশোকবাবু নিজেকে বাড়ির খাটে শুয়ে থাকতে দেখতে পেলেন। পাশেই রত্না বসে আছে, চোখ দুটো ভোলা, যেন অনেকক্ষণ ধরে কাঁদছে। কি হয়েছে গো তোমার? বাড়ির বাইরে জ্ঞান হারিয়ে পড়েছিলে, তোমার কি হলো গো? অশোকবাবু পাশ ফিরে শুলেন। তিনি কোনো জবাবদিহি করতে চাইছিলেন না। এখন শুধু একটু একা থাকতে ইচ্ছে করছে তার। পরের দিন আর দোকানে গেলেন না অশোকবাবু। কিন্তু বাড়িতে বসে থাকলে তো চলবে না, কাজ করেই খেতে হবে। যা হওয়ার হবে, প্রাণ গেলে যাবে। এমন গরিব হয়ে থাকার থেকে মৃত্যুও ভালো। মন খারাপ নিয়েই আজ দোকানে গেলেন অশোক। সঙ্গে করে অবশ্য অন্য একটা কৌটোয় দুটো নারকেলের নাড়ু নিয়ে যেতে ভুললেন না। 5 ভাইয়ের বাড়ির রাস্তা দিয়েই গেলেন। পুকুর পাড়ে কৌটোটা নামিয়ে দিলেন। তার কোনো চিন্তা নেই, সে জানে ব্যাগে তার কৌটো ঠিকই চলে আসবে। আজ বাড়ি ফেরার পথেও আর কোনো অঘটন ঘটল না। বিক্রিও মোটামুটি ঠিকঠাকই হয়েছে। বাড়ি ফিরে বিছানায় গা এলিয়েছে সবে, হঠাৎ রত্না চিৎকার করে উঠল,
কি গো, কোথায় তুমি? এই দেখো কি সর্বনাশ, তাড়াতাড়ি এসো। কি কি হয়েছে? চিৎকার করছো কেন? এই দেখো কোটোতে কি। হ্যাঁ হ্যাঁ, কৌটোটা দেখে চোখ দুটো ছানা বড়া হয়ে গেল অশোকের। কৌটোর ভেতরে চকচক করছে দুটো মোহর। ঢোক গিলল রত্না, তারপর কোনো রকমে বলল, এগুলো কি শো শো? হ্যাঁ হ্যাঁ, দেখে তো সোনারই মনে হচ্ছে। কি হবে গো, কোথা থেকে এলো? সত্যি করে বলো, তুমি এবার চুরি ডাকাতি কিছু করছো না তো? অশোক বুঝতে পারল এ নিশ্চয়ই সেই অশরীরীর কাণ্ড। ভাবল রত্নাকে সব খুলে বলবে, কিন্তু তখনই মনে পড়ে গেল মা ঠাকুমার মুখে শোনা পুরনো সেই গল্পটার কথা, যেখানে সোনার মুদ্রা পাওয়ার পর বাড়ির মহিলা কর্ত্রীটি সবাইকে সব জানিয়ে দিয়েছিল, আর কত বড় বিপদটাই না হয়েছিল। তাই বলতে গিয়েও আর বললেন না। বদলে অশোক বললেন, আরে তোমাকে তো বলতেই ভুলে গেছি, সেই আমার মামা ছিল না। আরে সেই গো, সেই 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 দুর্গাপুরের মামা আজকে এসেছিল। বললো এগুলো নাকি আমার দাদু আমার জন্য রেখে গিয়েছিল। তোমার মামা? কই, জীবনে তো শুনিনি। আচ্ছা, সব কিছু বলতে হবে নাকি তোমাকে? আচ্ছা আচ্ছা, রাগ করছো কেন? তিনি আর কি বললেন? হ্যাঁ, বললেন মোহর নাকি আরো আছে, কিন্তু একসাথে আনেননি। চোর ডাকাতের ভয় আছে তো, মাঝে মাঝে দুটো চারটে করে নিয়ে আসবেন। আর ওই প্রতিদিন আমি নাড়ু নিয়ে যাচ্ছি না, ওটা ওই মামার জন্যই। মামা নাড়ু খেতে খুব ভালোবাসেন জানো। রত্নার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল। আহা, আমি তোমাকে অনেক নাড়ু বানিয়ে দেব, তুমি মামাকে খাইও। ভগবান এতদিনে আমাদের দিকে মুখ তুলে চাইলো গো, কালই আমি সিদ্ধেশ্বরী বাড়ি পুজো দেব। মনে মনে ভাবলেন অশোকবাবু, হায় রে, মোহর দিল ভূতে আর নাম হলো ভগবানের। সত্যিই কলিযুগ। এর পরের ঘটনা অত্যন্ত সাধারণ। প্রতিদিনই দুটো তিনটে করে নাড়ু নিয়ে যেতেন অশোক, আর কৌটোটা ভরে নিয়ে আসতেন কখনো দুটো, কখনো তিনটে, কখনো বা চারটে করে মোহর। রত্না বা তার ছেলে মেয়েরা তাকে সন্দেহ করেনি। তারা ফল খেতে ব্যস্ত, গাছ খুঁজে কি হবে। ওদের অবস্থা এখন অনেক ফিরেছে আগের থেকে। বাড়ি সারানো হয়েছে, দোকানটাও সারানো হয়েছে। যদিও রয়ে সয়েই সব করেছে অশোক। যদি আবার কারো নজর লাগে, তবে মাঝে মাঝে তার মনে হতো হঠাৎ করে নাড়ুর বদলে মোহর, এই গল্পটা কি। কিন্তু ভূতকে তো আর জিজ্ঞেস করার সাহস নেই। এভাবেই দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন স্বপ্ন দেখলেন অশোক। কোনো এক পুরনো বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে সে নিজে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সামনেই সেই 5 ভাইয়ের বাড়ি, আর তার উল্টো দিকে সেই পুকুর। পুকুরের পাড়ে একটা গাছের নিচে 2 ভাই বোন দাঁড়িয়ে। মেয়েটি কাঁদতে কাঁদতে তার ভাইকে বলছে, দাদা বিশ্বাস করো, আমি নাড়ু চুরি করিনি, বিশ্বাস করো। আরে বোন, তুই শুধু শুধু কাঁদছিস কেন? আমি তো তোকে বিশ্বাস করছি, কিন্তু ওরা তো বিশ্বাস করবে না, বল। কিন্তু কিন্তু ওরা তো আমার দাদা, ওরা যার জন্য তো আমার দাদা, ওরা কেন বিশ্বাস করবে না? শোন বোন, ওরা তো আর তোর নিজের দাদা নয়, ওরা তোর সৎ দাদা। ও দাদা, কিন্তু কিন্তু আমি তো নাড়ু চুরি করিনি। ওই দেখ বোন, ওরা আসছে। চল চল, পালাই পালাই পালাই। ঠিক
তখনই 4 জন পুরুষ সেখানে এসে দাঁড়ালো, তাদের হাতে লাঠি। 4 জন মিলে 2 ভাই বোনকে বেদম মারতে শুরু করলো। ভাই বোনের আর্তনাদ বাতাসে মিলিয়ে যাচ্ছে। রাগে, দুঃখে আর অপমানে তারা গাছের দিকে এগিয়ে গেল। দাদা দাদা, মরতে কষ্ট হবে না তো? নারে বউ, মরতে কষ্ট হবে না, মরে গেলে বরং শান্তি। তুই নাড়ু খেতে ভালোবাসিস না? নাড়ু আমরা যখন মরে গিয়ে বাবা মায়ের কাছে স্বর্গে চলে যাব, দেখবি ওখানে কত নাড়ু, তারা একই গাছে গলায় দড়ি দিল। গাছের পাতা পর্যন্ত যেন কাঁপছিল। অশোকের ঘুমটা ভেঙে গেল। ঘামে ভিজে গেছে শরীর, তার বুকটা ধরাস ধরাস করছে। সে দেখল পাশে শান্তভাবে শুয়ে রয়েছে রত্না। অশোক বুঝল এই ভূত আসলে তার মতোই, যার কেবল একটু ভালো খাবার আর একটু শান্তি চাই। আর এই পিছু ডাক যেন তাকে আর ছাড়বে না। সে যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই অদৃশ্য সম্পর্কের জালে আবদ্ধ হয়ে গেল। পিছু ডাক গল্পটা আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সে কথা। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটা অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার চলে আসি এই গল্পটা প্রসঙ্গে। পিছু ডাক গল্পটার লেখিকা অন্তরা হাজরা। গল্প পাঠে আমি ছিলাম আপনাদের বন্ধু প্রীতম। গল্পের অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন অন্তরা, মেনহাজুল, চৈতালি এবং আমি প্রীতম। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা প্রথম সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন স্নেহা দাস, মোহিনী ভট্টাচার্য, সৃজিত কুমার, ঝর্ণা খাতুন, রিপসিতা মালিক, রচনা সামন্ত, সৃজা ভট্টাচার্য, মাম্পি মণ্ডল, নিয়তি সিং, বিদ্যুৎ মাঝি সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো অশোকবাবুর দোকানের নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয় তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর খুব সহজ। তাই চটপট আর অপেক্ষা না করে টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি আগামী পর্বে প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আবার আগামী শনিবার রাত্রি 11টায় আরও একটা হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। আর খুব শিগগিরই আমাদের ভূত চর্চায় আসতে চলেছে রহস্য ও রোমাঞ্চে ভরা গল্প। অপেক্ষা করছেন তো? ততক্ষণ পুজো ভালো করে কাটান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চাকেও সঙ্গে রাখুন।